বাম হাতে রশি শক্ত করে চেপে ধরে ডান হাত দিয়ে বাচ্চাটার কোমর আঁকড়ে তাকে উঁচিয়ে ধরে রিদিতা। মেঝেতে ছোট বড় ভাঙা প্লেটের টুকরো, নানান সরঞ্জামের ছড়াছড়ি। অসাবধানে পা ফেলতেই কেটে ফালা হয়ে যাবে নরম ত্বক। কিশোরী মেয়েটাও গাঢ় এক বিশ্বাসে আঁকড়ে ধরল হৃদিতাকে। জাহাজ দুলছে ভীষণ। কোনো পাথরে ধাক্কা খেয়ে খানিকটা থেমেছে বোধহয়। এই সুযোগটাকে কাজে লাগিয়ে হাঁটার গতি বাড়িয়ে দিল রিদিতা। আর মাত্র 2 হাতের মতো দূরত্বে তারা ডাইনিং রুমের গেটের। এমন সময় আচমকা আবারও একটা ঝাঁকি দিয়ে উঠল জাহাজ। অপর প্রান্তের দেওয়ালে টাঙানো ছুরির ফলা সরাসরি তাক করা, যেন তাদের দিকে। মূলত ডাইনিং এরিয়াকে নানানভাবে সুসজ্জিত করতে ইউরোপের বিভিন্ন অঞ্চলের প্রসিদ্ধ একটা করে ছুরি লাগিয়ে রাখা হয়েছিল চারপাশের দেওয়ালে। যথেষ্ট সুরক্ষিত বাঁধন দ্বারা নানান কারুকার্যের মাঝে রাখা এগুলো। অথচ সেই বাঁধন এখন ধীরে ধীরে ছুটে গেছে। যে কোনো মুহূর্তে ছুরিটা দেয়াল হতে খসে পড়ে সরাসরি ধেয়ে আসতে পারে তাদের দিকে। নানান চিন্তায় টনটনে হাতের ব্যথায় বিপন্ন হৃদিতা কয়েকবার সামনে এগোতেও কোঁকে ওঠে ব্যথায়। লম্বা শলাকার মাঝারি আকারের একটা কাচের অংশ গেঁথে গেছে পায়ে। কিশোরী মেয়েটি জাপটে ধরে আছে হৃদিতার কোমর। শরীর এখনো কাঁপছে তার। হৃদিতা ভাবনার কুল খুঁজে পেল না। এখন কি করবে সে? পা থেকে কাঁচটা বের করা অব্দি সে হাঁটতে পারবে না। এদিকে ফারহানকেও দেখা যাচ্ছে না আশেপাশে। যেভাবে হোক মেয়েটাকে আগে বের করতে হবে এই রুম থেকে। ভাবনা থেকে বেরিয়ে কিশোরী মেয়েটার কোমর হতে হাতের বাঁধন আলগা করে দিয়ে ইশারায় তাকে দরজার দিকে দেখিয়ে সেদিক থেকে বের হয়ে যেতে বলে। মেয়েটাও বোঝে। কোনো কিছুর তোয়াক্কা না করে সেও বেরিয়ে যায় দৌড়ে রুম থেকে। বেশ কিছু দূর যেতেই একবার পেছন ফিরে দেখে রীতি তাকে। উবু হয়ে বসে পায়ের তলা থেকে কাজ বের করতেই ব্যস্ত সে। কি যেন ভেবে সেখানে আর দাঁড়ায় না মেয়েটা। দৌড়ে চলে যায় সামনের দিকে। রিদিতা বসে থাকে সেখানেই। ফারহান হন্যে হয়ে চারিদিকে খুঁজে চলেছে হৃদিতাকে, কিন্তু কোথাও তার হদিস নেই। বুক কেঁপে ওঠে তার। শিরশিরে একটা গা কাটা দেওয়া অনুভূতি বয়ে যায় তার শির দ্বারা বেয়ে। অজানা আশঙ্কায় মুচড়ে দিয়ে ওঠে শরীর। না, আর ভাবতে পারছে না সে। আচমকা কিশোরী একটা মেয়েকে ছুটে এদিকে আসতে দেখে সতর্ক হয়ে ওঠে ফারহান। মেয়েটা হাত নাড়িয়ে স্প্যানিশ ভাষায় কিছু একটা বলছে তাকে, কিন্তু কথাগুলো কিছুই বোধগম্য হচ্ছে না ফারহানের। অতপর মেয়েটাকে কোনো রকমের লাইফ বোটে তুলে দিয়ে সে এগিয়ে যায় মেয়েটার ছুটে আসা রাস্তা অনুসরণ করে। রীতি তার শরীর ভেঙে আসছে। পায়ের ব্যথাটা যথেষ্ট কাবু করে ফেলেছে তাকে। এদিকে কোনোভাবেই কাজটা বের করাও যাচ্ছে না। চিন্তায় মাথা শূন্য শূন্য লাগে তার। আচমকা কারো পায়ের স্পর্শ অনুভব করে চমকে ওঠে। ফারহান আলতো হাতে পা থেকে বের করে কাজটা। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে রিদিতা। এদিকে জাহাজ প্রচন্ড রকম নড়াচড়া করছে। জিনিসপত্র একবার এদিক থেকে ওদিকে হচ্ছে। ভয় পেয়ে যায় দুজনেই। আর কোনো কিছু চিন্তা না করেই হৃদিতার কোমর জড়িয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যায় রোম থেকে। জল একদম কিনারায় চাপিয়ে এসেছে। জাহাজ প্রায় অর্ধেকের বেশি ডুবে গেছে। বাকি অংশটু ডুবে যাচ্ছে খুব দ্রুতই। অথচ কোনো লাইফ বোট নেই। ফারহান তাকায় হৃদিতার দিকে। বেশ কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছে সে। সাদা ইউনিফর্মের বাম হাতে রক্তের ছাপ। সেদিকেই তাকে বুকে টেনে নেয় ফারহান। গভীর একটা চুমু বসায় কপালে। অতপর হৃদিতাকে বুকে জড়িয়ে নিয়ে ঝাঁপিয়ে পড়ে সমুদ্রে। গিগলিও আইল্যান্ড স্বল্প জনবসতিপূর্ণ একটা অঞ্চল। এই দুর্ঘটনায় সেখানে মানুষের অত্যধিক সমারোহের ঘটনা লোকমুখে ছড়িয়ে পড়েছে। সেখানকার সরকার হতে বিভিন্ন স্কুল কলেজ ধর্মীয় সংস্থাগুলো খুলে দেওয়া হয়েছে মানুষের জন্য। এমনকি মানুষজন নিজেদের বাড়ির দরজাও খুলে দিয়েছেন সাহায্যের হাত বাড়িয়ে। মিথি জড়সড় হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে সমুদ্রের ধারে উঁচু একটা পাথরে। বাহিরের শীতল হাওয়া মোটেও শীতল লাগছে না তার কাছে। ভেতরে চলতে থাকা দহনীয় জ্বালাময়ী আগুন দেহকে কাবু করে ফেলেছে। তাই তো এত শীতেও তার গায়ে কোনো গরম পোশাক নেই। সরকার থেকে সবার জন্য পাতলা কম্বলের ব্যবস্থা করলেও মিথি নেয়নি। আসার পর থেকে সেভাবেই বসে আছে এখানে, হয়তো পথ গুনছে কারণ, নয়তো হারানোর বেদনা সহ্য করতে চেষ্টা করছে দৈহিক পীড়নের ঘাতে। মিথির গাল বেয়ে টুপ টুপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। হারাতে হারাতে সে ক্লান্ত। ছোট বয়সে বাবা হারিয়ে গেল। যখন বাবা নামক মানুষটাকে ঠিকভাবে বুঝে উঠতে পারেনি, সেই বয়সেই বাবার হাত সরে গেল মাথার উপর থেকে। বড় বোনের ছায়া আর মায়ার আঁচড়ের ওমে বড় হলেও এই সমাজ তাদের ছাড় দেয়নি। উঠতে বসতে শুনতে হয়েছে কত কথা। 3 মেয়ের একটা সংসার। সমাজের কত কুনজর যে পড়েছিল। কেউ কেউ তো দ্বিতীয় বিয়ে করার মতামত দিতেই কার্পণ্য করেনি। যে যেভাবে পেরেছে অপদস্থ করেছে, ছোট করেছে। সবসময় ভয়ে তটস্থ হয়ে থাকতো যেন তারা। এরপর পরিচয় হলো ফারহানদের সাথে।
তাদের ভরসায় ছেড়ে দিল নিজেদের জন্মস্থান, সেই জনবসতি। নতুন করে শুরু হলো সংগ্রাম। তবে সবকিছুতেই পাশে রয়েছে ফারহানের পরিবারকে, ফারহানকে। ফারহান আর তার সখ্যতা গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে প্রেম নামক মিথ্যা এক মায়াজাল। দুজনের অস্বস্তি, তবুও কিসের একটা বাঁধনে মুখে কিছু প্রকাশ করতে না পারা। মিথির দম বন্ধ লাগতো, যেন মুক্ত বাতাসে নিঃশ্বাস নেয়নি গতকাল। ঠিক এমন সময়ই দেবদূতের মতো নাজিমের আগমন। এরপর সবকিছুই সোনালী দিনের মতো, বড্ড মধুর, বড্ড আবেগী, স্বস্তির। যেখানে সে প্রাণ খুলে হেসেছে, দুঃখ পেরে ডুকরে কেঁদেছে, সবকিছু উজাড় করে ভালোবাসা পেয়েছে, আবার নিজের অজান্তেই তাকে ভালোবেসে ফেলেছে। এত ঝড় ঝাপটা পেরিয়ে তারা একে অপরের মনকে কথাটুকু জানান দিল। কিন্তু এখন এক লহমায় তাসর ঘরের মতো ভেঙে চুরে গেল সব। নাজিম কেন তার কথা শুনলো না, কেন তার সাথে চলে এলো না? সে কি একবারও বুঝতে পারছে না মিঠির মনের অবস্থা? এভাবে নিঃস্ব, এতখানি অসহায় তার এর আগে কখনো লাগেনি নিজেকে। এই অনুভূতি কি নাজিমের হচ্ছে না? আচ্ছা, নাজিম যদি তার কখনো ফিরে না আসে, যদি ওখানেই পানির তলায়। না, আর ভাবতে পারছে না মিথি। হাঁটুর মাঝে মুখ গুজে আবারও কেঁদে উঠল সে। এবার শব্দ করে কাঁদল, ভেঙে চুরে কাঁদল। কান্নার মাঝে ভয়ে তটস্থ হয়ে গেল মিথি। সে ছাড়াও আরও একটা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। রাতের সময় হওয়ায় এদিকটা আলো কম, প্রায় নেই বললেই চলে। তবে কি কোনো কুমত্তবে কেউ এসেছে এদিকটায়? ভয়ে আরও জড়সড় হয়ে গেল মিথি। কোনো শব্দ করলো না, কিন্তু মনে হলো সেই মানুষটা তার দিকেই আসছে। ঘাপটি মেরে চোখ বন্ধ করে পড়ে রইল সে। কেউ একজন এলো, বসলো তারই পাশে পাথরের ওপর। মনে মনে ভয় পেল, এবার সাহস নিয়ে মুখ তুলে তাকালো সেদিকে মিথি। মনে মনে সাহস সঞ্চয় করে উঁচু আওয়াজে কিছু বলতে যাবে, ঠিক এমন সময় নিজের পায়ে গায়ের চাদর দুই হাতে জড়িয়ে দেয়। অতঃপর ভরাট কণ্ঠে বলে ওঠে, এটুকু শব্দ মিথি জোয়ারের উত্তাল উন্মাতাল বেসামাল ঢেউয়ের মতো আসছে পড়ে তার বুকে। নাজিম মুচকি হেসে তাকে টেনে নিল চাদরের মধ্যে। অতঃপর শক্ত করে জড়িয়ে ধরল তাকে। মিথি কাছে কেঁপে উঠছে কান্নার দমকে। নাজিম তাকে থামালো না, বরং সবটুকু কষ্ট নোনা জল আকারে বের হয়ে যাওয়ার সুযোগ দিল। রিদিতার শরীরে লাইফ জ্যাকেট নেই, ভাগ্যিস ফারহানের আছে। নয়তো এত ঠান্ডা হাড় হিম করা জলে রিদিতাকে নিয়ে সাঁতার কেটে আইল্যান্ডে পৌঁছানো বেশ কষ্টসাধ্য হতো। তবুও হাঁপিয়ে পড়েছে ফারহান। ভয় হচ্ছে রিদিতাকে নিয়ে। শরীরে বেশ ভালো রকম আঘাত পেয়েছে সে। তার উপর সেখানে এমন ঠান্ডা জলের ছোঁয়া ব্যথাকে পাকাপোক্তভাবে বিষিয়ে দিচ্ছে জানো। ফারহানের কষ্ট হচ্ছে খুব রিদিতাকে এমন অবস্থায় দেখে। ঘুমন্ত অবস্থায় তাকে বেশ আদুরে নিষ্পাপ লাগছে, ঠিক যেন ওই বাচ্চাগুলোর মতো যাদের দেখলেই আদর করতে ইচ্ছে করে। গোলাপি ঠোঁট দুটো ঠান্ডায় আরো বেশি আকর্ষণীয় লাগছে। হালকা হেসে সেখান থেকে চোখ ফিরিয়ে নিল ফারহান। তবে ফারহান কার্পণ্য করল না। ক্ষণে ক্ষণে ঠোঁট ছোঁয়ালো রিদিতার উন্মুক্ত কপালে। এটুকুর অনুমতি রিদিতা দিয়েছে তাকে নির্দ্বিধায়। বাকিটুকুও না হয় সজ্ঞানেই দিক। এই যে শোনো, এই বাচ্চা মেয়েটার নাম কি? রিদিতা হুগলি জেলায় পোস্টিংয়ে এসেছে কিছুদিন যাবৎ। কাছেই কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে তাকে। বর্তমানে সে একটা বড় পরিসরের বিদেশি শিপ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। রুম থেকে বের হয়ে বাজারের পথ ধরে হাঁটছিল মাত্র। এমন সময় রাস্তার ধারে একটা ছোট হোটেলের চারপাশে বেশ কিছু ছেলে মেয়েকে জটলা পাকিয়ে লোকের পিছন পিছন ঘুরঘুর করতে দেখে বেশ মায়া হয় তার। সামনে এগিয়ে তাদের কাছাকাছি যেতেই এক বাচ্চা মেয়েকে দেখে অবাকত্বের চরম সীমায় পৌঁছায়। হুবহু সেই একই চেহারা, একই রকম নাক, চোখ, মুখ, এমনকি তাকানোর ভঙ্গিমাও হুবহু মিল। আচমকা মেয়েটাকে দেখে ফারহানের কথা মনে পড়ে যায় তার ভীষণভাবে। বুকে চিনচিনে ব্যথা অনুভূত হয়। বড্ড বেশি ভারী ওজন যেন চাপানো বুকে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কেমন আছে ফারহান কে জানে। ভারাক্রান্ত মন নিয়ে রিদিতা আরো খানিকটা এগিয়ে যায় বাচ্চা মেয়েটার দিকে। আলতো হাতে ছুঁয়ে দেয় গাল। মেয়েটা তাকায় চোখ তুলে, ডান হাত তুলে ধরে ক্ষুধার তাড়নায়। রিদিতার বুক কেঁপে ওঠে, যেন চোখের সামনে সে আস্ত ফারহানকে দেখতে পাচ্ছে। এত হুবহু মিল। বয়স অনুমান করে হয়তো 5 বছর মতো হবে মেয়েটার। রিদিতা আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করে কাউকে। এমন দলবলের একটা করে মাথা থাকে। রিদিতা মূলত তাকেই খুঁজছে। আচমকা সে দেখতে পায় খানিকটা দূরে দাঁড়িয়ে হাতে খুচরো টাকা গুনতে থাকা এক মহিলাকে। বাচ্চাটাকে ছেড়ে রিদিতা এগিয়ে যায় তার কাছে। অতঃপর জিজ্ঞাসা করে বাচ্চাটার নাম। আমি যদি বাচ্চাটাকে আমার সাথে নিয়ে যেতে চাই, কি করতে হবে? দাঁতের মাঝে পানের পাতা পিষতে থাকা মহিলা ভ্রু কুঁচকে স্ক্যান করার মতো করে একবার ভালো করে দেখে নিল রিদিতাকে। অতঃপর সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে,
মেয়েটা হুবহু আমার ভীষণ প্রিয় একজন মানুষের মতো দেখতে। তাই আমি তাকে দত্তক নিতে চাই। সুন্দর পরিবেশে সুন্দরভাবে মানুষ করতে চাই। চাই সুন্দর একটা ভবিষ্যৎ হোক তার। কথাগুলো বলতে বলতে চোখটা চিকচিক করে ওঠে রিদিতার। মেয়েটা ভালো করে পরখ করলো রিদিতার সবকিছু, অতঃপর শান্ত কণ্ঠে বলে। রিদিতা খুশি হলো ভীষণ। চোখে মুখে তার তৃপ্তির ঝলক দেওয়া হাসি, হাসি ফুটে উঠল পাঁচ চিবুতে থাকা মেয়েটার মুখেও। সে তাকিয়ে রইল যতক্ষণ দেখা যায় তাদের। গিয়ে রঙের শাড়ি, খয়েরি ব্লাউজ পরিহিতা এক ধবধবে ফর্সা সুন্দরী মেয়ে, পিঠে ছড়ানো সিল্কি বাদামি চুল। সভ্য সমাজের মার্জিত রুচিশীল এক মেয়ের হাত ধরে রাস্তা পার হচ্ছে একটা ছোট 5 বছরের বাচ্চা মেয়ে, যার পরনে ধুলোভালি মেশানো একটা সবুজ জামা, গায়ে ময়লার স্পষ্ট প্রলেপ, চুলগুলো অযত্নে চ্যাটচ্যাটে, দেখতে ভীষণ বেমানানো হলেও মমতায় ঠাসা। 6 বছর আগে হৃদিতাকে নিয়ে ফারহান যতক্ষণে আইল্যান্ডে পৌঁছায় তার শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে গেছে। নিঃশ্বাস পড়ছে না। ভয় পেয়ে যায় ফারহান তার নিজেরও শরীর ঠান্ডায় অবসর দশা। কিন্তু হৃদিতার জন্য কোনো রকমে নিজেকে শক্ত রেখেছে সে। হৃদিতাকে পাঁচা কোলে তুলে নিয়ে কিছু দূর যেতেই ফারহান দেখলো একটা বেশ বড় আলিশান বাড়ি। নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা ডক্টর অ্যান্টনি ওয়াকাই। কোনো কিছু চিন্তা না করেই ডোর নক করলো ফারহান। একবার, দুইবার, তিনবার, এমনভাবে 10 বার নক করার পর একজন ভদ্রলোক ঘুম ঘুম চোখে এসে দরজা খুললেন। ফারহানের মনে হলো উনিই বোধহয় ডক্টর। ফারহান ইংরেজিতে নিজেদের অবস্থান সম্পর্কে ব্যাখ্যা করতেই লোকটা বুঝলেন। সাথে তাড়াহুড়ো দেখিয়ে তাদের নিয়ে গেলেন ভেতরে। একটা রুম দেখিয়ে সেখানে রিদিতাকে শুইয়ে দিতে বলে বেরিয়ে গেলেন লোকটা। ইতিমধ্যে একজন বেশ সুন্দরী ভদ্রমহিলা এসে কুশন বিনিময় করলেন ফারহানের সাথে। সেই সাথে তিনি অনুরোধ করলেন ফারহানকে রুমের বাইরে যেতে। হাতে তার একজোড়া কাপড়। ফারহান বাইরে বেরিয়ে আসতেই দেখা হলো আবারও সেই ভদ্রলোকের সাথে। উনি ফারহানের হাতে একজোড়া কাপড় দিয়ে পাশের আরেকটা রুম দেখিয়ে দিলেন। সেই সাথে আশ্বস্ত করলেন ফারহানকে। ফারহান ভদ্রতা সুলভ হাসি দিয়ে চলে গেল ফ্রেশ হতে। পায়ের আঘাত খুব বেশি গভীর না হলেও হাতের আঘাতটা অনেকটাই গভীর। ভদ্রলোক বেশ সময় নিয়েই চেক করে হৃদিতাকে। এরপর ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করে কয়েকটা মেডিসিন খাইয়ে দেওয়ার জন্য দিয়ে গেলেন। তৎক্ষণাৎ রুমে বেশ কয়েকটা খাবার আর ফল ভর্তি প্লেট রেখে গেল দুজন মহিলা। ভদ্রলোক এবং ভদ্রমহিলা দুজনেই বেশ দুঃখ প্রকাশ সাথে বলে উঠলেন এত রাতে এর থেকে আর বেশি কিছু আয়োজন করতে না পারার অপারগতা। ফারহান তাদেরকে নানানভাবে ধন্যবাদ জানালো। এছাড়াও ভদ্রলোক জানালেন হৃদি তার জ্ঞান ফিরে আসবে কিছুক্ষণের মধ্যে। এরপর তাকে যেন কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দেওয়া হয়। এটুকু বলেই হাসি মুখে তারা বেরিয়ে গেলেন রুম থেকে। রাত 2টো। হৃদিতার খানিকটা নড়ে চড়ে উঠতেই ঘুম ভেঙে যায় ফারহানের। ততক্ষণে চোখ খুলে তাকায় হৃদিতা। নিজেকে আবিষ্কার করে ফারহানের প্রশস্ত বুকে। তার মাথা বুকে জড়িয়ে ধরে পিছনে হেলান দিয়ে আতশোয়া হয়ে শুয়ে আছে ফারহান। শরীরে অসহ্য রকম যন্ত্রণা, নড়াচড়া করতেও কষ্ট হচ্ছে যেন। ফারহান নিঃশব্দে তাকে সাহায্য করে উঠে বসতে। পিঠের দিকে একটা বালিশ দিয়ে সেখানে হেলান দিয়ে বসিয়ে দিল। এরপর নিজেও তার সামনে বসে খাবারের প্লেট থেকে এক পিস স্যান্ডউইচ হাতে উঠিয়ে খাইয়ে দিতে শুরু করলো রিদিতাকে। রিদিতা শুধু ফ্যালফেল করে তাকিয়ে আছে ফারহানের দিকে। নিশ্চুপ হয়ে দেখা যাচ্ছে ফারহানের তার প্রতি যত্ন। কি দেখছো এভাবে? ভ্রু উঁচিয়ে বলা ফারহানের কথায় রিদিতা আগের মতো তাকিয়ে বলে উঠল। তোকে রিদিতার উত্তরের ঠোঁট টিপে হাসল ফারহান। অতপর মশকরা করে বলে উঠল। বেশি হ্যান্ডসাম লাগছে নাকি আজ? তোর যত্ন নেয়া দেখছি। হাজবেন্ড ম্যাটেরিয়াল লাগছে একটু একটু। কেউ কি বিয়ে শাদী করতে রাজি হবে আমাকে, কি মনে হয়? করবে না কেন? মেয়েরা তো এমনিতেই তোর পেছনে ঘোরে। ইস, কপাল রে। মেয়েরা আমার পিছনে ঘুরে পাত্তা পায় না। এদিকে আমি একজনের পিছনে ঘুরঘুর করছি সেই কবে থেকে, পাত্তাই দেয় না। মেয়েগুলোর হায় লেগেছে মনে হয়। ফারহানের দুষ্টুমি ভরা কথা শুনে মুখ চেপে হাসে রিদিতা। হাসছো কেন? সত্যি বলছি, আমি একটা ভুল করেছি বলে মেয়েটা আমাকে আর পাত্তাই দেয় না। আগে খুব ভালোবাসতো, কিন্তু এখন তো দূর দূর করে তাড়িয়ে দেয়। তাকে পটানোর টিপস হবে আপনার কাছে? মোটেও দূর দূর করে না সে। আর যদিও করে থাকে, তবে তোর নিজের দোষেই করেছে। তাহলে তোর প্রাপ্য। ফারহান একের পর এক খাবার খাইয়ে যাচ্ছে রিদিতাকে। রিদিতা খেতে না চাইলে জোর করে খাওয়াচ্ছে তাকে। ফলস্বরূপ তার দিকে চোখ গরম করে তাকিয়ে রিদিতা বলে ওঠে। এগুলো কি সব আমার একার জন্য দিয়েছে নাকি? তুই না খেয়ে আমাকে সব খাইয়ে যাচ্ছিস কেন? কিছুক্ষণ আগে মিষ্টি খেয়েছি আমি। এসব খেলে টেস্ট চলে যাবে। আমার সামনে মিথ্যা বলছিস। এখানে তোকে মিষ্টি কে দিল? কেন, তুমিই তো দিলে, মনে নেই? জাহাজে আমি সেরা একটা মিষ্টি টেস্ট করেছি। এর স্বাদ কোনোভাবেই মেটানো যাবে না। ফারহানের বলা কথার ভঙ্গিমায় লজ্জায় কুকড়ে গেল রিদিতা।
এদিকে সেদিক তাকিয়ে হাঁসফাঁস করতে লাগলো। শুভ্র মুখে তার লালাবো আভা স্পষ্ট। হৃদিতার লজ্জায় ফেলতে পারে দারুণ দারুণ রকম মজা পেল ফারহান। অতপর তার লজ্জা আরও খানিকটা বাড়িয়ে দিতে বলে উঠল, খিদে তো অনেক পেয়েছে। কেউ যদি খাওয়ার পর মিষ্টিটা আবার দেয় তাহলে খাবারটা খেয়ে নেওয়া যেত। 1 সপ্তাহ পর। হৃদিতা এখন বেশ খানিকটা সুস্থ, তবে ফারহান ভালো নেই। বাড়িতে আসার পর থেকে তাদের আর দেখা হয়নি। ওই বাড়িতে যাওয়া ফারহানের পক্ষে খুব একটা সুখকর নয়। আবার হৃদিতা সেই অপমানের পর থেকে আর কখনো এই বাড়িতে না আসার পণ করেছে। তবে মাঝে মধ্যেই ফোনালাপ ঘটছে তাদের। তবুও ফারহানের দিনগুলো ভালো লাগছে না খুব একটা। কোস্টা মেরিনো জাহাজ নিয়ে করা তদন্তে উঠে এসেছে নানান তথ্য। জাহাজের কোনো যান্ত্রিক ত্রুটি নয়, বরং ক্যাপ্টেনের অসাবধানতায় ঘটেছে এই দুর্ঘটনা। মৃত্যু হয়েছে 10 জন মানুষের, ক্ষতি হয়েছে কয়েকশো কোটি টাকা। বর্তমানে বড় ট্রলার নিয়ে এসে জাহাজকে ভেঙে সেই টুকরাগুলো পরিবহন করার কাজ চলছে। তদন্তের সর্বপ্রথম অভিযুক্ত হিসেবে যে নাম উঠে আসে তা দেখে চমকে যায় সকলে। পুলিশের বড় জিপ এসে উপস্থিত হয় ফারহানের বাড়ির সামনে। সকলের কথা উপেক্ষা করে নিয়ে যাওয়া হয় তাকে। রিদিতাও ইতিমধ্যে শুনেছে সেই কথা। ফারহানের বাড়ির সকলের পাশাপাশি সেও ছুটে যায় পুলিশ স্টেশনে। পুলিশ কাস্টাডিতে রাখা হয়েছে ফারহানকে। বাড়ির সকলের উপস্থিতি ঘটতেই ফারহানের 2 চোখ শুধু খোঁজে একজন মানুষকে। কাঙ্ক্ষিত সেই মানুষটা দেখা মিলতেই বুক ভারী হয়ে ওঠে ফারহানের। চোখ নামিয়ে নেয় সে। কোনো রকম তথ্য প্রমাণ ছাড়াই আপনি আমার ছেলেকে এভাবে ধরে নিয়ে আসতে পারেন না। সে কোনো খুনি আসামি না। রায়হান সাহেবের গর্জে ওঠা কণ্ঠ শুনে সেখানে উপস্থিত হন পুলিশ স্টেশনের ওসি সাহেব। শান্ত কণ্ঠে জবাব দেন তিনি। সমস্ত তথ্য প্রমাণ আপনার ছেলে বিপক্ষে মিস্টার রায়হান সাহেব। দুর্ঘটনার সময় স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ করা কণ্ঠ তার। তিনি নানানভাবে যোগাযোগ করেছেন এবং সাহায্য চেয়েছেন। কিন্তু সে সময় দুর্ঘটনা ঘটেছিল, সেটা ফারহানের ডিউটি টাইম ছিল না। আপনি চাইলে শিডিউল চেক করতে পারেন। পেছন দিক হতে আসা পুরুষালী কণ্ঠস্বরের দিকে তাকায় সকলে। নিউজ চ্যানেল সহ কাগজ পত্রিকায় ছড়িয়ে পড়েছে এই খবর। এসব দেখা মাত্রই এখানে ছুটে এসেছে নাজিম। আপনি কে? ক্যাপ্টেন নাজিম, ওই শিপের সেকেন্ড ক্লাস অফিসার। ক্যাপ্টেন, ফারহানের ত্রুটির কারণে শিপের এত বড় লস হয়েছে। সেই সাথে মৃত্যুর হয়েছে 10 জন মানুষের। কিন্তু ওই মুহূর্তে আমাদের হাতে আর কোনো উপায় ছিল না। জাহাজে অলরেডি ক্রাশ এসে গিয়েছিল। ওটাতে নিয়ে মাঝ সমুদ্রে গেলে কাউকেই বাঁচানো সম্ভব হতো না। আমাদের তথ্য অনুযায়ী জাহাজ তার নির্দিষ্ট ট্রাক থেকে অনেকটাই বেশি উপত্যকার দিকে চলে গেছিল। তো এটার জন্য ফারহানকে অ্যারেস্ট করবেন কেন? সে তো ইচ্ছাকৃত করেনি। আমাদের বিশ্বাস ফারহান কখনো জেনে বুঝে এসব কাজ করবে না। রায়হান সাহেবের কথার পিছে খানিকটা নরম কণ্ঠে ওসি সাহেব বলে ওঠেন। দেখুন, আগামী পরশু ওনাকে কোর্টে পেশ করা হবে। আপনারা চাইলে ভালো কোনো লয়ার ব্যবস্থা করুন কেস লড়ার জন্য। এগুলো কিছু আমাদের হাতে নেই। ফরেন ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে নোটিশ এসছে, সেই মতো কাজ করতে বাধ্য আমরা। ফারহানকে এমন অবস্থায় রেখে ফারিহা ভেঙে পড়েছেন ভেতরে ভেতরে, কিন্তু উপরে উপরে শক্ত হিসেবে ধরে রাখেন। তার বিশ্বাস কোর্টে এই কেস ধোপে টিকবে না। কথাবার্তা শেষে একে একে সকলে বের হয়ে গেল সেখান থেকে। ফারহান মাথা নিচু করে বসে আছে। রিদিতা দাঁড়িয়ে আছে দূরে খানিকটা। এতক্ষণে একটা টুস শব্দও করেনি সে, অথচ তার কত কিছু বলতে ইচ্ছে করছে। অতপর একটা ফাঁপা দীর্ঘশ্বাস ছেড়ে সে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলে ভেসে এসে ফারহানের কণ্ঠ। রিত, থেমে যায় হৃদিতা, থেমে যায় তার হৃদস্পন্দন। এই নামটা সরাসরি বুকে এসে লাগে যেন তার। বড্ড বেশি মাধুরী মিশিয়ে ডাকে বোধহয় ফারহান। হৃদিতা যেন নিঃশ্বাস নিতে পারে না এই এক ডাক শুনলে। হাঁসফাঁস করে। ফারহান উঠে এসে দাঁড়ায় হৃদিতার সামনে। অতপর নত দৃষ্টিতে তাকানো হৃদিতার চিবুক ধরে উঁচু করে মুখ, চোখ রাখে চোখে। এরপর কোমল কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমিও বিশ্বাস করো এগুলোর জন্য আমি দেই? হৃদিতা উত্তর দিতে পারে না। দম বন্ধ লাগে। কি উত্তর দেবে সে? কন্ট্রোল প্যানেলে তো সে ফারহানকেই দেখেছে। ডিউটি যদি তার না হতো, তবে সেখানে বাকিরা না থেকে সে কেন ছিল? কি করেছিল? তার চাক্ষুষ প্রমাণকে কিভাবে উপেক্ষা করবে সে? মৌনতার সম্মতি লক্ষণ। বরাবর এটাই জেনে এসেছে ফারহান। হালকা হাসে সে। অতপর 2 চোখ ভরে একবার ভালো করে দেখে নেয় হৃদিতাকে। না জানি আবার কবে দেখা হয় তাদের, কিংবা হয়তো আর কখনোই দেখা হলো না। এরপর খুব শান্ত ভঙ্গিতে ঢুকে গেল সেলের মধ্যে।
2 দিন পর কোর্টে পেশ করা হয়েছে ফারহানকে। বিগত 2 দিন হৃদিতা এবং লেফটেন্যান্ট দিলাদ সাহেব তাদের সমস্ত ক্ষমতা লাগিয়েও ফারহানের জামিন করতে পারেননি। এই 2 দিন অক্লান্ত পরিশ্রম, নানান তথ্য সংগ্রহ করেছে হৃদিতা। ঠিকমতো খাওয়া ঘুম পর্যন্ত হয়নি তার। দেশের বেস্ট লয়ার হায়ার করে হয়েছে ফারহানের জন্য। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন রায়হান সাহেব এবং হৃদিতা। আজই সে ভরসা। কোর্টের রায় এর উপর নির্ভর করছে সবকিছু। আজ খুব সকালে উঠে ফজরের নামাজ আদায় করেছে হৃদিতা। মোনাজাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, দোয়া চেয়েছে ফারহানের জন্য। কোর্টে ফারহান একবারের জন্য মুখ খোলেনি। লয়ারের একটারও প্রশ্নের উত্তর সে দেয়নি। শুধু বার কয়েক এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে হৃদিতার ভয়ার্ত চেহারার দিকে। হৃদিতা ইশারায় বেশ কয়েকবার তাকে কথা বলার জন্য অনুরোধ করেছে, কিন্তু তবুও নির্বাক ফারহান। আগামী 7 বছরের কারাদণ্ড সহ তার সমস্ত লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ফারহান তবুও নির্লিপ্ত একেবারে। কোর্ট থেকে ফারহানকে নিয়ে যাওয়ার সময় হলে কান্নায় ভেঙে পড়েন ফারিয়া। ফারহানকে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারান তিনি। রায়হান সাহেব সহ বাকিরাও অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে ফারহানকে। হৃদিতার চোখের কোল ঘেঁষে গড়িয়ে পড়ে অশ্রুজল। ফারহানকে নিয়ে যাওয়ার আগেই সে কোর্টরুম ছেড়ে বেরিয়ে যায় চোখ মুছতে মুছতে। এমনটা কেন করলি তুই ফারহান? হাঁটু মুড়ে বসেছিল ফারহান। আচমকা ভরাট কণ্ঠের কারোর শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। নাজিম অপেক্ষা না করে আবারও করে ওঠে একই প্রশ্ন। এই প্রশ্ন তাকে শতাধিকবার করেছে অনেকেই, কিন্তু বরাবরই ফারহান ছিল নির্লিপ্ত। তবে এবার ফোঁস করে শ্বাসস্বরে ভাসত, পরপর হাসলেও বটে। অতপর ফিচেল কণ্ঠে বলে ওঠে, আমি তার চোখে আমার জন্য অবিশ্বাস দেখেছি। কার? হরিদ্রিতা? আবারও হাসে ফারহান। তার মনতাকে সম্মতি ভেবে আমিও মনই রয়েছি। এইগুলো পাগলামি ফারহান। তোর কেরিয়ার শেষ হয়ে গেল শুধুমাত্র এই পাগলামির জেরে। ভালোবাসা কি পাগলামি বই অন্য কিছু? এটা ছেলে মানুষই। বেশ, ভুল করছিস তুই। হয়তো। তপ্ত শ্বাস ফেলল নাজিম। অতপর চলে গেল নিজের গন্তব্যে। পিছনে ফেলে রেখে গেল অজানা এক সত্য, যা ফারহান ব্যতীত অন্য কেউ জানে না। রিদিতা বেশ কয়েকবার এসেছিল ফারহানের কাছে। প্রথম প্রথম ফারহান দেখা করত, কিন্তু সময় গড়াতে গড়াতে নিজেকে গুটিয়ে নিল সে। দেখা করে না সে হৃদিতার সাথে, তবে পরিবারের লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে। হৃদিতা আজও জানে না ফারহানের অভিমানের কারণ। শুধু জানে হুট করেই কেমন ওলটপালট হয়ে গেছে তার জীবন। সুখ ধরা দেওয়ার আগেই দুঃখ ভীষণভাবে জাপটে ধরে তাকে। সুখ তার কাছে একখানি মরীচিকা, যাকে দেখা যায় কিন্তু ছুঁতে গেলেই নাই হয়ে যায়। বর্তমান সেদিনের পর বদলে গেছে অনেক কিছু। পদত্যাগ করেছে হৃদিতা, ছেড়ে দিয়েছে নিজের স্বপ্নের সমুদ্রযাত্রা, সমুদ্র জয়ের বাসনা। 4 বছর আগে গত হয়েছেন আয়মান সাহেব। লতিফা 3বার স্ট্রোক করার পর 4বারের মাথায় প্যারালাইজড 3 বছর ধরে। লুবা এখন 2 সন্তানের মা। সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়ে সুখে সংসার করছে তারা। মাঝে মাঝে মায়ের কাছে আসে, খেয়াল রাখে তার। এছাড়া সব সময়ের মতো একজন নার্স রাখা তার জন্য। শেষ বয়সে এসে নিজের পাপের শাস্তি পাচ্ছেন তিনি। কত কিছুই বলতে চান, অথচ কিছুই বলতে পারেন না। শুধু পানি গড়িয়ে পড়ে চোখ দিয়ে। রায়হান সাহেবের অসুস্থতা বেড়েছে খানিকটা। খুব একটা বাইরে বের হন না তিনি। বেশিরভাগ সময়ই ঘরের মধ্যে থাকেন। কি যেন ভাবেন। ফারিয়া অল্প কয়েক বছরে যেন বুড়িয়ে গেছে। মাথার চুল পেকে গেছে, শরীরের চামড়া গুটিয়ে গেছে। দিলাত সাহেব রিটায়ার্ড হয়েছেন বছর 2 হলো। এখন তিনি বাড়িতেই থাকেন। নিজের বিশাল বাড়ি চারপাশের বাগানের পরিচর্যা করেই দিন পার করেন। সেই সাথে বার্ধক্যে আজকাল তার খুব বেশি মনে পড়ে এরিনার কথা। তাদের দেখা হওয়া, নতুন নতুন প্রেমে পড়া, তাদের বিয়ে, হৃদিতার কোলে আলো করে আসা, সবকিছুই বড্ড মধুর। সেগুলোকে বুকে আঁকড়ে ধরেন স্ত্রীর ছবি সহ। সেদিন অপমানিত হয়ে বের হওয়ার পর এত বছরও ওই বাড়িতে আর কখনো যায়নি হৃদিতা। আর না রেখেছে কারোর সাথে যোগাযোগ। তবে লুবার সাথে মাঝে মাঝেই কথা হয় তার। তার থেকেই খোঁজ খবর নেয় ওই বাড়ির। ফারহানের মুক্তি পাওয়ার দিন আজ। দীর্ঘ 7টা বছর রিমান্ডে কাটিয়ে অবশেষে আজ মুক্তি পাবে সে। সকাল থেকেই হৃদিতা উসখুস করছে ফারহানকে একটাবার দেখার জন্য, কিন্তু কোথাও একটা বাধা দিচ্ছে তাকে, হয়তো বিবেক। বিগত সময়গুলোতে হৃদিতা তো কমবার যায়নি সেখানে। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও দেখা পায়নি ফারহানে। ফারহান ইচ্ছেকৃত দেখা করতে চায়নি তার সাথে, অথচ পরিবারের মানুষগুলোর সাথে নিয়ম করে দেখা সাক্ষাৎ ছিল তার। হৃদিতার অভিমানগুলো এত বছরে জমে পুরুষ্ঠ হয়েছে আরো।
অবশেষে সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে উল্টো পিঠ ফিরে শুয়ে পড়ল সে। মা, এই এক ডাক বিগত দিনগুলোতে রিদিতার ঠোঁটের কোণের হাসির কারণ। একটা বছরে তাদের সম্পর্ক গড়ে উঠেছে পাকাপোক্তভাবে, যেন একদম মা আর মেয়ে। রিদিতার আদর যত্নে বাচ্চা মেয়েটার চেহারা বদলে গেছে পুরোপুরি। ত্বক হয়েছে উজ্জ্বল, শরীরের গড়ন গোলগাল, ছোট ছোট করে কাটা এক ছাড় চুল। সত্যই স্কুলে ভর্তি হয়েছে সে, পড়াশোনায় ভীষণ রকম মেধাবী। মেয়ের ডাক শুনে তাকে কোলের মধ্যে টেনে নেয় রিদিতা। অতপর চুলের মাঝে ছোট করে চুমু খেয়ে বলে ওঠে, হ্যাঁ মা, বলো। আজকে টিফিনে বিরিয়ানি বানিয়ে দাও প্লিজ। সবাইকে তোমার হাতে ইয়ামি ইয়ামি বিরিয়ানি খাওয়াবো। নূরের কথা শুনে বুকটা খানিকটা ভারী হয়ে ওঠে রিদিতার। ফারহানও অনেক বেশি পছন্দ করত তার রান্না বিরিয়ানি। মেয়েটাও হয়েছে তেমন। আচ্ছা, বিরিয়ানির বাহানায় যদি ফারহানের কাছে যাওয়া যায়, মন্দ হয় না। ব্যাপারটা বোধ হয় খুব একটা। নূরকে স্কুলের জন্য রেডি করে সাথে করে নিয়ে বের হয়েছে রিদিতা। হাতে বড় একটা ব্যাগ, সেটাতে বক্সে করে বেশ অনেকটা বিরিয়ানি প্যাক করে নিয়েছে। ব্যাগটা গাড়ির ব্যাক সিটে রেখে রিদিতা নিচে বসে পড়ে ড্রাইভিং সিটে। নূরও ততক্ষণে বসে পড়েছে পাশের সিটে। সে এখন একা একাই সিট বেল্ট লাগাতে পারে। রিদিতা নূরকে সব দিক থেকে আত্মনির্ভরশীল হওয়ার শিক্ষা দিয়েছে। নূর সেই স্কুলে পড়ে লুবার শ্বশুরবাড়ি, সেখান থেকে অল্প খানিকটা দূরত্বে। কিন্তু আজকে দিনে লুবাকে বাড়িতে পাওয়া যাবে না কিনা এই নিয়ে সংশয় তৈরি হয় রিদিতার মনে। তাই নূরকে স্কুলের গেটে পর্যন্ত এগিয়ে দিয়ে রিদিতা কল করে লুবাকে। তুমি কি বাড়িতে আছো? আমি তো এই বাড়িতে এসেছি আপু। আজ তো ফারহান ভাইয়া বাড়িতে ফিরেছে। খবরটা শুনে ধক করে উঠল হৃদিতার হৃদয়। কোমর হৃদয় মুচড়ে উঠল যেন ব্যথায়। তাকে একটাবার দেখার লালসায় কি তবে এত বছরের রাগ, জেদ, আত্মসম্মান বিসর্জন দেবে হৃদিতা? মনে মনে ওই বাড়িতে আর কখনো পা না রাখার পণ করা হৃদিতার মনে আজ সংশয়। কিছু বলবে আপু? লুবার প্রশ্ন শুনে চিন্তায় পড়ে যায় হৃদিতা। আসলে ঠিক কি বলা উচিত তার সে জানে না। ওরা কেউই নূরের ব্যাপারে জানে না, তাই নূরের বাহানা দেওয়া যাবে না কোনোভাবেই। হৃদিতা চায় না ওই বাড়ির মানুষজন নূরের ব্যাপারে জানুক। জেনে গেলে যদি তার কাছ থেকে নিয়ে চলে যায়। ভয়ে সংশয়ে কখনো জানতে দেয়নি তাদের। আসলে একটু বিরিয়ানি রান্না করেছিলাম, ফারহানের জন্য এনেছিলাম। তুমি যদি একটু বাইরের দিকটায় এসে এটা নিয়ে নাও, অনেক হেল্প হবে। আচ্ছা, তুমি বাইরে এসে কল করবে? একটা শর্ত আছে, ফারহানকে কোনোভাবেই বলা যাবে না এটা আমি পাঠিয়েছি। কথা মোতাবেক প্যাকেটগুলো লুবার হাতে হস্তান্তর করে সেখান থেকে চলে আসে হৃদিতা। লুবা অবশ্য অনেকবার বলেছে বাড়িতে যাওয়ার জন্য। পুরনো সব কথা ভুলে গিয়ে একবার ভেতরে যাওয়ার অনুরোধ বার কয়েক করেছে। হৃদিতা ফিরিয়ে দিয়েছে, পা দেয়নি বাড়ির গেট অবধি। ফারহানদের বাড়িতে আজ উৎসব মুখর পরিবেশ। বয়সের ভারে নুয়ে পড়া মানুষ দুইজন যেন বল পেয়েছে শরীরে। নানান আয়োজনে ভর্তি করেছে বাড়ি। খাবার টেবিল সাজানো হরেক রকম আইটেমে। কিন্তু সব ছেড়ে ফারহান চোখ আটকে যায় ছোট বিরিয়ানির বলে। বাড়িতে সবাই জানে লুবা নিজেই বানিয়েছে বিরিয়ানি। ফারহান এক গাল মুখে তুলেই চোখ তুলে তাকায় লোবার দিকে। চোখাচোখি হতেই ধরা পড়ে যাওয়ার ভয়ে চোখ নামিয়ে নেয় লোবা। অতপর মাথা নিচু করে খেতে শুরু করে নিজে। অতপর আর একবারও চোখ ফিরিয়ে তাকায়নি ফারহানের দিকে। তাকালে দেখতে পেত ফারহান কি ভীষণ রকম অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে রেস্ট করছে। এমন সময় ফারহান লুবার রুমের দরজায় নক করে। লুবা ঘাবড়ে যায় খানিকটা। হয়তো সে জানে ফারহান কেন এসেছে তার কাছে। তার ধারণা যদি সত্যি হয় তাহলে কিভাবে সামলাবে ব্যাপারটা, এ নিয়ে নানান দ্বিধাদ্বন্দ্ব কাজ করতে থাকে তার মনে। ইতিমধ্যেই ফারহান রুমে ঢুকে পড়েছে। লোবা নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টা করে হাসি মুখে ফারহানকে কিছু বলবে কিনা জিজ্ঞাসা করতেই ফারহান গম্ভীর কণ্ঠে বলে ওঠে। রিদিতা এসেছিল? থতমত খেয়ে যায় লোবা, তবুও হাল না ছেড়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, রিদিতাও ওর সাথে তো আমাদের কারোর যোগাযোগ নেই। সেই যে লাস্ট দেখা 7 বছর আগে কোর্টে, চাচি আম্মার অপমানের কথা আজও মনে হয় ভুলতে পারিনি। তাই কারোর সাথেই যোগাযোগ রাখেনি। এটা আমার প্রশ্নের উত্তর না লুবা। আমি তোকে জিজ্ঞেস করেছি আজকে রিদিতা এসেছিল এখানে? হালকা ঢোক গিলে লোবা। ফারহানের কণ্ঠে স্পষ্ট রাগের আভাস। রিদিতা কেন আসতে যাবে খামোকা? আর ও এই শহরে আসে কিনা তাও তো জানি না। বিরিয়ানিটা তবে তুই বানিয়েছিস? হুম, আমি তো। তো শ্বশুর বাড়িতে যদি ফোন করে জিজ্ঞাসা করি ব্যাপারটা কি ভালো দেখাবে তোর জন্য?
তুমি কি আমাকে অবিশ্বাস করছো ভাইয়া? বিশ্বাস করছি না। এই বিরিয়ানি রীতিতা বানিয়েছে, এটাতে আমার 1%ও সন্দেহ নেই। শুধু অবাক হয়ে যাচ্ছি তোর একের পর এক মিথ্যা বলা দেখে। এত অবনতি কবে হলো তোর? লজ্জায় মাথা নিচু করে নেয় লোপা। যে ভাই কখনো তার সাথে রাগ করে কথা বলেনি, আজ সে তার সাথে উঁচু গলায় কথা বলছে। খারাপ লাগে লুবার ভীষণ। এমন সময় আবারও ধমকে ওঠে ফারহান। বলতে বলছি আমি কিছু।